কথা বলতে চাই। পুঁজিবাজারের এই অবস্থা ব্যাখ্যা শুনবো, পাশাপাশি এখান থেকে বিনিয়োগকারীদের জন্য আমরা কি ধরনের পরামর্শ থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। একাডেমিক কাজের ফাঁকে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন। স্যার, জানতে চাচ্ছিলাম যে পুঁজিবাজারে একটা আশার সঞ্চার হয়েছিল গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পরে। অনেকেই ভাবছিলেন যে এখান থেকে হয়তো পুঁজিবাজারের নতুন একটা অধ্যায়ের শুরু হতে যাচ্ছে, কিন্তু সেই নতুন অধ্যায়ের শুরুটা বোধহয় হলো না। স্যার, কেমনভাবে দেখছেন বর্তমান চিত্রটিকে? সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, এবং গণমাধ্যমে এবং বিনিয়োগকারীদের যে আস্থাহীনতা এবং তাদের মধ্যে যে অস্থিরতা, এটা আমরা লক্ষ্য করছি। এবং আসলে প্রত্যাশা ছিল, এবং পাশাপাশিভাবে যে বিশ্ব অর্থনীতির সঙ্গেও কিন্তু অনেকটা আমাদের পুঁজিবাজার যে এটার বাইরে না, সেখানে সারা বিশ্বে কিন্তু এখন পুঁজিবাজারের অবস্থা একটা টালমাটাল অবস্থা। পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে বিনিয়োগকারীরা কোনোভাবেই আস্থায় আসতে পারছে না। এটির বিভিন্ন কারণ অবশ্যই আছে, যেখানে কিছুটা অনিয়ম ছিল, স্বচ্ছতার অভাব ছিল, এবং এই জায়গাগুলোর কারণে কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগকারীরা, নতুন বিনিয়োগকারীরা আসছে না, এবং যারা আছে তারাও কিন্তু খুব একটা আস্থায় নিতে পারছে না। সুতরাং এইসব কারণে পাশাপাশি অন্যান্য কিছু কারণ আছে, যেটা আমি বলবো যে ফ্লোর প্রাইসটা যে সরিয়ে নেওয়া হয়েছে, এবং এখানে একটু চিন্তার বিষয় ছিল। পাশাপাশি আমি বলবো যে গেইন সিলিংটা এবং লস সিলিংটা যেটা 10% করা আছে, এটা বোধহয় আরও কমিয়ে দিলে বোধহয় ভালো হতো বিনিয়োগকারীদের জন্য। এবং আমি আরেকটি কথা বলবো যে আসলে বিনিয়োগকারীদের এবং ব্রোকার হাউসদের সঙ্গে বসে এটা থেকে উত্তরণের উপায়গুলো আমার মনে হয় যে খুঁজে বের করা উচিত। স্যার, আপনি বলছিলেন যে পুঁজিবাজারে ফ্লোর প্রাইস যেটা একটা দীর্ঘ সময় পরে তুলে দেওয়া হলো, তারপরেও আমরা দেখেছিলাম যে বাজারে লেনদেন বাড়ছিল। এখানে আপনি ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার কথা বলছিলেন ট্রেডের। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই পুঁজিবাজারে যে ধরনের সংস্কার প্রত্যাশিত ছিল, সে ধরনের সংস্কার কি আসলে দেখছেন কিনা, যেটা বিনিয়োগকারীদের জন্য লাভজনক হতো বা বড় ধরনের বিনিয়োগ আকৃষ্ট করতে পারতো, সেই জায়গাটা তৈরি হয়েছে কিনা, বা আসলে সেটা কেন হচ্ছে না? না, সেটি হচ্ছে যে একটা আমাদের আশার জায়গা ছিল যে সংস্কার হচ্ছে এবং সংস্কারে হাত দিয়েছে, কিন্তু কোন কোন সমস্যাগুলো হচ্ছে তার তো দৃশ্যমান কোনো কিছু আমরা এখন মতো দেখতে পাচ্ছি না। আশা করছি যে সামনের বাজেটে এটার কিছু নির্দেশনা হয়তো আসবে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ কিন্তু আমরা আকৃষ্ট করতে পারছি না, পাশাপাশি নতুন প্রোডাক্ট আসছে না। এবং এখানে আমি আরেকটি কথা বলে রাখি যে বর্তমান যে অবস্থাটা, সেখানে কিন্তু অনেক কোম্পানি কিন্তু তাদের ডিভিডেন্ড দিতে পারছে না। সুতরাং এই বোর্ড মিটিং করে তাদেরকে নিয়ন্ত্রণ সংস্থা থেকে বলা উচিত যে তোমরা ডিভিডেন্ডটা রেগুলার করো। সেই জায়গাটাও কিন্তু বিশেষ করে বিনিয়োগকারীরা আস্থায় রাখতে পারছে না। সেখানে তদারকির জায়গাটা আমরা দেখেছি যে বিএসইসি কিছুটা তদারকি বাড়িয়েছে। স্যার, বলছিলাম যে সেখানে আমরা তদারকির বিষয়টি দেখেছি যে কোন প্রতিষ্ঠানগুলো আসলে পর্ষদ সভা করছে, সেই জায়গাটা একটা আমরা কিছু কাজ দেখছিলাম। তবে দেশীয় প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে ভালো করতে পারছে না কেন স্যার? এই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম। দেশের যে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান দেশীয় পুঁজিবাজারে ভালো করতে পারছে না, সরকারি প্রতিষ্ঠানগুলো তো এখন কিন্তু তারা কিন্তু চিন্তা ভাবনা করছে কিভাবে বিনিয়োগকারীদের আস্থা নিয়ে আসা যায়, এবং তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা বাজারে কাজ করে, সেটা কিন্তু কাজ করছে তারা কিন্তু। সুতরাং এটি হয়তো সময় লাগবে, কিন্তু বিশেষ করে আমাদের যে বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থাহীনতা, বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার, এবং এটি যদি যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক একটা নিশ্চয়তার দিকে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুঁজিবাজার এটা এতটা সেন্সিটিভ একটা মার্কেট, সেখানে কিন্তু মানুষ অনেক কিছু চিন্তা করে। পাশাপাশি আরেকটি কথা বলবো আমি, যে আমাদের যে অন্যান্য যে আছে, যেমন বিশেষ করে সঞ্চয়পত্র, এসব জায়গায় যদি বেশি হয়, বেশি যদি ইন্টারেস্ট থাকে, তখন কিন্তু পুঁজিবাজারের দিকে মানুষের কিছু হলেও একটু আগ্রহটা কমে যাবে। তা সব কিছু মিলে সব কিছুর মধ্যে একটা সমতা থাকা উচিত, যে পুঁজিবাজার ওই প্লাস সঞ্চয়পত্র প্লাস ব্যাংকের দিক থেকে সব কিছুর মধ্যে একটা সমন্বয় থাকা উচিত। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আপনার যে মতামত সেটা জানানোর জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম।